আমাকে কেউ বলেনি যে তুমি একটা মেয়ে, তুমি এখন কাজ করতে পারবে না। বাংলাদেশে আমি যেটা দেখেছি যে অনেকেই দে ফোকাস জাস্ট অন দেয়ার স্টাডিজ, জাস্ট অন দেয়ার একাডেমিক লাইফ। আপনি যদি রাজনীতিতে ভবিষ্যতে আসেন, কোনো দলে যুক্ত হবেন কি না, না নিজে একটি দল করবেন? বাংলাদেশের যদি প্রধান উপদেষ্টা হতেন তাহলে কোন বিষয়টার পরিবর্তন সবার আগে করতেন? আপনাকে স্বাগত চ্যানেলাইতে। ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য। নারীর স্বাধীনতা এবং নারীর প্রতি সহিংসতা। আপনি একজন শিশু অধিকার কর্মী এবং সংগঠক, পাশাপাশি মানবাধিকার নিয়েও কাজ করার একটা অভিজ্ঞতা আছে। এই প্রেক্ষাপটটা আপনাকে আসলে কতটা বেশি কষ্ট দেয় বা কতটা বেশি ভাবায়? Personally, as a woman myself, alhamdulillah, I haven't faced any challenges yet regarding my work. আমাকে কেউ বলেনি যে তুমি একটা মেয়ে, তুমি এখন কাজ করতে পারবে না। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। Because my purpose is good, my purpose is to serve humanity, and I think my audience understands that. So এই কারণে আমাকে আলহামদুলিল্লাহ এখনো এটা এফেক্ট করেনি। So yeah. শিশু নির্যাতন বা যে সকল বিষয়কে আমরা যৌন হয়রানি হিসেবেও বলি, সেই বিষয়গুলোকে আসলে কেমনভাবে দেখা উচিত বা প্রশাসনের কি ভূমিকা থাকা উচিত বা মানুষের মনস্তাত্ত্বিক বা মানবিক উন্নয়নের জায়গাটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনি যেরকমটা বললেন, শিশুদের উপর কিন্তু অনেক নির্যাতন করা হয়, যেরকম ফর এক্সাম্পল চাইল্ড লেবার একটা বড় এক্সাম্পল। সো আই থিঙ্ক যে আমরা যদি হিউম্যানিটেরিয়ান এইডটা একটু ইনক্রিজ করতে পারি, স্পেশালি ফর দিস এফেক্টেড চিলড্রেন, বিকজ আমরা দেখতে পাই অনেক সময়, বিকজ এই এফেক্টেড চিলড্রেনরা তারা কিন্তু অনেক সময় রুরাল এরিয়াজে থাকে বা রুরাল এরিয়াজ ওইদিকে। সো ওইখানে যদি আমরা হিউম্যানিটেরিয়ান সার্ভিসেস আরেকটু বাড়াতে পারি, আই থিঙ্ক দ্যাট ডেফিনেটলি বি হেল্পফুল। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন খুবই জরুরি, বিকজ অনেক সময় দেখা যায় যে অনেকেরা মানে এরকম চাইল্ড লেবারের ক্ষতিকর কেন এরকম এটা বুঝে না বা তারা জানে না, because they don't have that knowledge or they were never told or taught that. So আমরা যদি এডুকেশন বা এডুকেশন সেক্টর আবার আসছি, আমরা যদি ক্যাম্পেইনের মাধ্যমে বা বিভিন্ন উদ্যোগ ইনিশিয়েটিভসের মাধ্যমে যদি আমরা এই মেসেজটা ছড়িয়ে দিতে পারি যে how we can empower our children and how we can reduce the discrimination that they're facing, তাহলে কিন্তু আমরা অনেক ধরনের দুর্যোগ কিন্তু বন্ধ করতে পারবো। একটু ভিন্ন প্রসঙ্গে একটি প্রশ্ন করতে চাই, নারীর অর্থনৈতিক মুক্তিকে আপনি কিভাবে দেখতে চান? আমি মনে করি as an individual a woman should be able to support herself, but at the same time it should be important that her family also supports her, especially her spouse, at the same time her family. But individually আমি মনে করি যে a woman should be able to support herself, have that economic stability or that economic independence. আমাদের দেশের ছেলেমেয়েরা যখন দেশের বাইরে পড়তে যায় তখন হচ্ছে তারা ওখানে গিয়ে কিন্তু কাজ করে পড়াশোনার পাশাপাশি, কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা একটা নির্দিষ্ট বয়সের আগে, মানে বিএ পাস বা এমএ পাস করার আগে তারা আসলে খুব বেশি কাজে সম্পৃক্ত করতে চায় না। এই বিষয়ে আপনার কি বলার আছে? আমি যা দেখেছি ব্যাক when I lived in the US, আমি দেখেছি যে যেরকম আমার অনেক ফ্রেন্ডস ছিল, আমার অনেক রিলেটিভস ছিল যারা ইউনিভার্সিটিতে পড়েছে, যারা স্টুডেন্ট লাইফে ছিল, but they were still working, let's say small jobs, or they were doing internships, because paid internships are also an opportunity and an achievement. এখানে কিন্তু আমি মনে করি যে if you can balance it out correctly, তাহলে কিন্তু it won't hamper your academic life. Because অনেকে মনে করে যে আমি যদি এখন পড়ি তাহলে আমি আর কাজ করতে পারবো না, বিকজ তাহলে আমার পড়াশোনার চাপের কারণে আমি আর পড়াশোনায় ভালো করতে পারবো না। বাট যদি আপনি ব্যালেন্স করতে পারেন তাহলে কিন্তু ঠিকই ইউ ক্যান বি, যেরকম বলেন, economically independent and economically stable, at the same time আপনি আপনার পড়াশোনাটাও এগিয়ে নিতে পারবেন, যেটা আমি দেখেছি স্পেশালি নিউ ইয়র্ক। অ্যাট দ্য সেম টাইম আমাদের স্কুলের কিন্তু 14 years থেকে NYC পাবলিক স্কুলের একটা প্রোগ্রাম ছিল যে 14 years থেকে ইউ ক্যান স্টার্ট ভলেন্টিয়ারিং। এই ভলেন্টিয়ারিং নট পেইড, বাট এই ভলেন্টিয়ারিং এক্সপিরিয়েন্সটার মাধ্যমেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে what it is like in the job sector, what it is like to work for humanitarian causes or services and such. So আমাদের কিন্তু অনেক ছোট 14 বছর থেকেই কিন্তু এই প্রোগ্রামটা শুরু হয়, and I think this is very beneficial especially for young minds like us, because এটি আমাদের এক্সপিরিয়েন্স বাড়ায়, এটি আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হেল্প করে যে কীভাবে how we can be independent, how we can work and help humanity. বাংলাদেশে আমি যেটা দেখেছি যে অনেকেই they focus just on their studies, just on their academic life, কিন্তু having these skills, having this experience is also very important, because ধরেন আপনি
অনেক ভালো একজন স্টুডেন্ট, বাট আপনার সেই স্কিলসটা নাই, আপনার সেই এক্সপিরিয়েন্সটা নাই, তাহলে আপনি যখন একটা জব সেক্টরে যাবেন বা আপনাকে যখন একটা কাজ দেওয়া হবে, একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তখন কিন্তু আপনি আপনার ক্রিয়েটিভ স্কিলস, আপনার এক্সপিরিয়েন্স থেকে অনেক ধরনের আইডিয়াস কিন্তু আনতে পারবেন না, বিকজ ইউর ফোকাসিং only on your academic studies. So it is definitely important to encourage our youth to start volunteering, probably not full time, because full time তো আর করা যাবে না as students, part time ও হয়তো বা হবে না, but maybe as volunteers at least gain that experience. আমরা একটু ব্যক্তিগত বিষয়ে আসি এবার। আসলে ফাতিহা আয়াত হচ্ছে, সে তো অনেক সংগঠন করে, অনেক কাজ করে, এর পাশাপাশি আসলে পারিবারিকভাবে সে কেমন, মানে কেমন স্বভাবের ফাতিহা আয়াত আসলে? পারিবারিক হিসেবে যদি বলি তাহলে আমি বলবো যে আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম উইথ মাই ব্রাদার। আমার একটা ছোট ভাই আছে ফালাক, ওর 3 বছর, কালকে ওর বার্থডে ছিল, সো হি জাস্ট টার্ন 3। আমি মেইনলি আমার ভাইয়ের সাথে সময় কাটাই, আই প্লে উইথ হিম আ লট আমার পড়াশোনার পাশাপাশি, এবং বাবা মার সাথে অনেক সময় আমরা ঘুরতে যাই। 8 মাস কি 9 মাস হলো বাংলাদেশে এসেছেন, তো ঈদ তো আসলে করা হয়নি। এর আগে কি বাংলাদেশে কখনো ঈদ করার অভিজ্ঞতা হয়েছিল? না, আমরা একবার মানে যখন ছোটবেলায় তখন তো হয়েছে, কিন্তু বোঝার পরে বা বড় হ্যাঁ, হওয়ার পরে না, মনে হয় এই প্রথম ঈদ। জি। Okay, এই বাংলাদেশে ঈদ আসলে বাঙালি মেয়ে ফাতিহা আয়াত কেমন লাগবে প্রথম ঈদটা? প্রথম ঈদের ফিলিংসটা কিন্তু আসলে রমজানের শুরু থেকেই ছিল, এই বছর যখন রমজান শুরু হয়, বিকজ এতদিন তো আমি রমাদান ইউজুয়ালি স্পেন্ড করেছি ইন নিউ ইয়র্ক, ইন আমেরিকা, সো ওখানে আই গেস রমজানের ভাইবটা একরকম, বিকজ মুসলিম, আমরা কিন্তু মাইনরিটি ওখানে, অলদো আই ওয়াজ সারাউন্ডেড ইন আ মুসলিম এনভায়রনমেন্ট, তাও কিন্তু we're not exactly, we're the minority, so ওইখানে রমাদান পালন করা is something else, and then এখানে where everyone is fasting and you have that sense of community in you, that's something else. So এবার রমজান শুরু হওয়ার পর it just hit different, it felt different. এবং এখন আই থিঙ্ক ঈদের সময় ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে চিটাগং যাব, চিটাগংয়ে স্পেন্ড করবো উইথ সাম অফ মাই রিলেটিভস অ্যান্ড ফ্যামিলি, সো আই হোপ দ্যাট দিস ওয়ান উইল বি ভেরি ফেস্টিভ and surrounded by family members. ওকে, যেহেতু বললেন যে ঈদের একদম রমজানের শুরু থেকেই ঈদের একটা আমেজ শুরু হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে ঈদের কেনাকাটা শুরু হয়েছে কিনা? ঈদের কেনাকাটা শেষ হয়ে গেছে। ওকে, ফাতিহা আয়াত, আমরা এখন হচ্ছে কয়েকটা প্রশ্ন করব, আপনি একদম এক লাইনে উত্তর দিতে হবে। এক লাইনে? হ্যাঁ, আমরা খুব বেশি ব্যাখ্যা করব না। জাতিসংঘের মহাসচিব তিনি বাংলাদেশে এসেছিলেন সফরে, আপনার তার সাথে মিট করার সুযোগ হলে আপনি কি চাইতেন, যদি একটা চাওয়ার সুযোগ থাকতো? যদি একটা চাওয়ার সুযোগ থাকতো তাহলে আমি মিস্টার সেক্রেটারি জেনারেলকে জিজ্ঞেস করতাম আমাদের বাংলাদেশে হিউম্যানিটেরিয়ান সার্ভিসেস আরও বাড়াতে। বাংলাদেশের যদি প্রধান উপদেষ্টা হতেন তাহলে কোন বিষয়টার পরিবর্তন সবার আগে করতেন? এডুকেশন সেক্টর। আপনি যদি রাজনীতিতে ভবিষ্যতে আসেন, কোনো দলে যুক্ত হবেন কিনা, না নিজে একটি দল করবেন? আমি কোনো দলে যুক্ত হব না বা নিজে দল করব না। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের একটি গৌরবকে যদি তুলে ধরার সুযোগ থাকে আপনার হাতে, আপনি কোনটিকে তুলে ধরবেন? যদি ভেগলি বলি, আমাদের ইউথদের পাওয়ার। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? বাংলাদেশে আমার ফিউচার বা আমার আইডিয়াল বাংলাদেশ হবে এমন একটা দেশ যেখানে আমরা কোনো ভেদাভেদ ছাড়া নিজেদেরকে সাপোর্ট করতে পারি, অন্যদেরকে সাপোর্ট করতে পারি, অ্যান্ড অ্যাজ এ কমিউনিটি উই ক্যান এগ্রি অ্যান্ড ড্রাইভ আওয়ার কান্ট্রি ফরওয়ার্ড। চমৎকার। একদম শেষের দিকে আমরা, আপনার মুখে হয়তো এর আগে কখনো কেউ গান, কবিতা বা হচ্ছে কোনো ধরনের আয়াত এগুলো শোনেনি, যে কোনো কিছুর 2টা লাইন আমরা একটু শুনতে চাই। আমি সূরা ফাতিহাই বলি তাহলে, প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ধন্যবাদ।
দর্শক, আমাদের সাথে আলোচনায় ছিলেন ফাতিহা আয়াত। আমরা তার কথা শুনলাম, তার জীবনবোধ, দর্শন এবং তার যে ভালো লাগে এবং বাংলাদেশকে নিয়ে তার যে স্বপ্ন সেগুলো কিন্তু শুনলাম। আমরা চাই ফাতিহা আয়াতদের হাত ধরে আগামীর বাংলাদেশ সুন্দর করে সেজে উঠুক, সকল ধরনের সংকট কেটে যাক তাদের মাধ্যমেই। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্পে। সাথে থাকবেন।